স্বাগতম ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএলের বেশ কিছু খবর নিয়ে আজকে হাজির হয়েছি। তাছাড়া লিজেন্ডস লিগের একটা বড় সংবাদ আছে আমাদের হাতে, সেটা নিয়েও কথা বলবো। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। বিপিএলের এবার আসরটা মোটামুটি ভালোই শুরু হয়েছিল, কিন্তু বিপিএলে অনেক সমালোচনাও কিন্তু হচ্ছে সেই হিসেবে। তবে বিপিএলটা সব মিলিয়ে আসলে কেমন দেখছেন? বিপিএলে কিন্তু অনেক প্রচুর রান হচ্ছে, আমরা দেখছি সেঞ্চুরি হচ্ছে, রেকর্ড হচ্ছে। প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা কম থাকলেও শাহিন আফ্রিদির মতো প্লেয়াররা খেলেছেন, অ্যালেক্স হেলসের মতো প্লেয়াররা খেলেছেন। তারা যদিও পুরোটা খেলেনি, চলে গিয়েছেন বেশিরভাগ। এখন আবার নতুন একটা ব্যাচ আসছে, তারাও কিন্তু অনেক পুরান। এখন যতটাই আসলে রান হচ্ছে, মানুষ দর্শকদের আনন্দর খোরাক হয়ে উঠছিল, কিন্তু এছাড়াও কিন্তু বাইরে অনেক ধরনের আলোচনা হচ্ছে। আপনি দেখছেন তামিমকে নিয়ে খেলার মাঠের বাইরে আলোচনা হচ্ছে। তারপরে আপনি দেখবেন যে প্লেয়ারদের টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনা হচ্ছে, ক্যাপ্টেন্সি চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বিপিএলে আগেও অনেক হয়েছে বা এবারও হচ্ছে। এবার আসলে আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো আগের বারের চেয়ে এবার নতুন সরকার এসেছে, নতুন বিসিবি এসেছে, তারা হয়তো আরেকটু ভালোভাবে বিপিএলটা অ্যারেঞ্জ করবে। কিন্তু যা হচ্ছে তাতে আমার দর্শক হচ্ছে অনেক, সব কিছুই হয়তো মনে হচ্ছে, চোখে দেখে মনে হচ্ছে যে খুব ভালো বিপিএল, কিন্তু যখন আমরা ভিতরে যাচ্ছি তখন মনে হচ্ছে যে অনেক কিছুই আসলে ফাঁপা। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিপিএল এবারে আসলে কিন্তু অনেক কিছুই চোখে লাগার মতো হচ্ছে, যে অনেক বড় বড় ওয়াইড হচ্ছে, অনেক বড় বড় নোবলও হচ্ছে। এসব নিয়ে কিন্তু আলোচনা কিন্তু থেমে নেই, অনেকেই আলোচনা সমালোচনা করছেন। আজকে আমরা দেখছিলাম যে আজকের পত্রিকা একটা আসলে রিপোর্ট করেছে, সেখানে জানা গেছে যে 40 জন ক্রিকেটার বিসিবি এবং আইসিসি অ্যান্টি কারাপশন ইউনিটের আতসী কাজের নিচে আছেন। তাদেরকে নিয়ে আসলে একটা তদন্ত করা হচ্ছে, যে তারা সরাসরি ফিক্সিং বা এই জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাও থাকতে পারেন, কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো সন্দেহের চোখে কিন্তু তারা কিন্তু দেখছে। তবে এই বিষয়টা বিপিএল এর জন্য কতটা আসলে অ্যালার্মিং? আপনি দেখবেন যে যেই টুর্নামেন্টগুলো লাইক T10 বা অন্যান্য যেসব ছোট ছোট ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, সেখানে কিন্তু এই টাইপের আলোচনাগুলো বেশি হয়, কারণ সেখানে মানুষের নজরটা একটু কম থাকে। এইগুলোতে এই জিনিসগুলা করলে ইজি হয় বা নজরে পড়ে না। সেই ক্ষেত্রে এই টার্গেট হয়। বিপিএলের ক্ষেত্রেও দেখবেন যে হয়তো মানুষ দেখছে, কিন্তু আমরা যারা সাংবাদিক তারা তো দেখবই, এছাড়া দর্শকদের ভিতরে হয়তো এতটা নজরে নেই, বা যারা রেগুলার মানুষ হয়েছে, ওয়ার্ল্ড কাপ দেখেন, তারা হয়তো এখন বিপিএল দেখছেন না। সো এইখানে যখন এরকম একটা রিপোর্ট হয়েছে যে হচ্ছে, সেটা আসলে খুবই কনসার্নিং। কিছু হয়েছে কি না হয়েছে সেগুলো আসলে পরে রিপোর্ট, যেহেতু তারা তদন্ত করছে বা দেখছে, আইসিসি বিসিবির একসাথে মিলে তারা তদন্ত করছে বা দেখছে যে কিছু হচ্ছে নাকি, যেহেতু 40 জনকে তারা টার্গেট করেছে, তাদের গতিবিধি দেখবে। সো এই জিনিসগুলা হলে আসলে বিপিএলের মানটাই কমবে, যেটা অন্যান্য আগেও কিন্তু বিপিএল এরকম ঘটনা ঘটেছে, যেগুলো আমরা দেখেছি। মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ। সেই সব ক্ষেত্রে এই বিপিএলের নামটা জোরানোটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। আর সেক্ষেত্রে এখন যেহেতু আবার এই আলোচনাটা এসেছে, যেহেতু আপনি বললেন যে অনেক ধরনের ঘটনা ঘটছে খেলার মধ্যেই, যে বড় 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 ওয়াইড, সেই সব ক্ষেত্রে কিন্তু চোখে লাগে, তখন এইসব আলোচনা যখন আসছে, জিনিসটা আসলে অ্যালার্মিং। সো দেখা যাক কি হয়। আমার মনে হয় যে, আমি আশা করব যে এরকম কোনো ঘটনা আসলে ঘটেনি। আমরা কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আসলে দেখেছিলাম যে বিপিএলের গত 2 আসরে, এই আসরটা বাদে গত 2টা আসরে 30টির বেশি ফিক্সিংয়ের মতো বা সন্দেহজনক কর্মকাণ্ড, এগুলো কিন্তু নজরে এসেছে দ্য টেলিগ্রাফের। তারা কিন্তু এটা রিপোর্ট করেছিল যে হাউ ক্রিকেট ইটসেলফ, এরকম একটা রিপোর্ট করেছিল। সেখানে কিন্তু আইসিসির যে দুর্নীতি বিরোধী প্রধান ছিলেন স্টিভ রিচার্ডসন, তিনি আসলে বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ আছে যারা আসলে টাকা বাঁচানোর জন্য তারা আসলে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের কাউকে রাখতে চায় না, তারা নিজেরা একটা অ্যান্টি কারাপশন ইউনিট বানায়। এসব কারণে আসলে ফিক্সিংগুলো হওয়ার সুযোগটা অনেকাংশে বেড়ে যায়। তাছাড়া কিন্তু ক্রিকেটাররা ইনসিকিউরিটিতে ভুগেন, যে এরকম কিছু হচ্ছে, ডিরেক্ট তাকে যদি অ্যাপ্রোচ করা হয়, তাহলে তিনি হয়তো বা আইসিসি বা বিসিবি বা এরকম যে বোর্ড থাকে তাদেরকে কিন্তু জানায়, কিন্তু সরাসরি অ্যাপ্রোচ করার আগেও অনেক ক্রিকেটার কিন্তু সন্দেহজনক অনেক গতিবিধি তাদের চোখে পড়তে পারে, তারা কিন্তু এইসব বিষয়গুলো কিন্তু এড়িয়ে যান অনেকাংশে দেখা যায়। এর পিছনে কিন্তু বেশ কিছু কারণও রয়েছে। তারা কিন্তু এক্সপ্লেন করেছিল যে ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন না,
তাছাড়া তাদের লাইফ রিস্কেও পড়তে পারে, এরকম কিছু সিচুয়েশনও হতে পারে। এইসব কারণে কিন্তু মানে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ক্রিকেটাররা এইসব বিষয় কিন্তু এড়িয়ে যান, এইসব কারণে কিন্তু ফিক্সিংয়ের ঘটনাগুলো ঘটে। তবে বিপিএলে কিন্তু এবারও দেখা যাচ্ছে যে অনেক ক্রিকেটার পারিশ্রমিক পাননি, তাছাড়া অনেক টুর্নামেন্টের মাঝপথে ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়, এরকম অনেক কর্মকাণ্ড আছে যেগুলো আসলে সন্দেহর যে দানাটা বাঁধার কথা এগুলো আরও বড় হচ্ছে। এই ঘটনাগুলোর পরেই কিন্তু আমরা আজকের পত্রিকার যে রিপোর্টটা সেটা কিন্তু জানতে পারলাম। তাছাড়া জ্যারড কিম্বারও কিন্তু একটা ম্যাচ নিয়ে তিনি একটা আলাদা একটা তদন্ত করেছেন, সেখানেও বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন যেখানে আসলে সন্দেহ আরও বেশি দানা বাঁধছে। তবে এই জিনিসগুলা কি মানে বিসিবি কি আরও আগে কি বোঝা উচিত ছিল, নাকি এখনও যথেষ্ট সময় আছে? যে আপনি খুব সুন্দরভাবে মানে ঘটনাটা তুলে ধরেছেন যে কয়েক মাস আগেই কিন্তু এই রিপোর্টটা এসেছিল আর টেলিগ্রাফে, যে সেখানে বলা হচ্ছিল যে এরকম অনেক ঘটনা রয়েছে যেসব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে হয়ে থাকে, কিন্তু এই যে বললেন যে আইসিসির ডিরেক্ট কোনো মানুষ থাকে না যে তারা তদন্ত করবে। সো দেশের যে বোর্ডটা থাকে তারাই আসলে এই ঘটনাগুলো তদন্ত করে। সো করার পরে কিন্তু তারা সহজে আসলে এটা গণমাধ্যমের সামনে নিয়ে আসে না। আপনি বলছিলেন যে অস্ট্রেলিয়ার লেখক জ্যারড কিম্বারের কথা, তিনি রিসেন্টলি একটা ভিডিও করেছে, সেখানে কিন্তু অনেক তিনি এক্সপ্লেনেশন দিয়েছে কিভাবে একটা ম্যাচে কি হয়েছে না হয়েছে। সেই ঘটনাগুলো কিন্তু ডিরেক্ট আসলে কোনো বোর্ড এভাবে আনবে না যদি তাদের সন্দেহ হয়ে থাকে। সো সেই ক্ষেত্রেগুলো এই জিনিসগুলো যেহেতু আগেও ঘটেছে, এই ঘটনাগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে আগেও এসেছে, খুব বড় বড় সাংবাদিকরা তারা কথা বলেছে, কিন্তু বোর্ডে যদি আপনি এই জিনিসগুলো তারা জানা থাকে কিন্তু তারা যদি সামনে না আনে তখন কিন্তু আসলে এগুলো প্রমাণ হবে না, সেগুলো এই অন্ধকারেই থেকে যাবে। আমরা হয়তো আবার এইরকম একটা রিপোর্ট 10 বছর পরে বা 5 বছর পরে আবার দেখবো যে না। আপনি একটা জিনিস দেখেন, বিপিএল এর গত 2 আসরে যদি 30টির বেশি যদি এরকম কর্মকাণ্ড ঘটে থাকে, আমরা কিন্তু একটা ব্যাপারও কিন্তু আমরা কিন্তু আমাদের গণমাধ্যম থেকে কিন্তু পাইনি। আমাদের কিন্তু অপেক্ষা করতে হয়েছে ব্রিটিশ একটা গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, তাদের এই প্রতিবেদনের পরে কিন্তু আমাদের এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে সেই পর্যন্ত। সো আমাদের বলতে হয় যে আমরা আসলে এই জিনিসগুলো হয়তো বা মানে না, আমরা যেটা বলছি, আমি যেটা প্রথমে বলেছিলাম যে এই টুর্নামেন্টগুলোর উপর হয়তো সবার নজর সবসময় থাকে না, কিন্তু যারা আসলে ইনভেস্টিগেশন করে তারা কিন্তু সবসময় এগুলোর উপরে নজর রাখে, কি হচ্ছে না গতিবিধি গুটিয়ে দেখে। তো তারা কিন্তু এই জিনিসগুলাই আসলে হেল্প করে দিচ্ছে বোর্ডকে যে আপনি এই জায়গাটা নজর দিতে পারেন। সো বোর্ডরা যদি যেসব টুর্নামেন্টগুলো এগুলো হয় তারা যদি এগুলো আমলে আনে তাহলে কিন্তু হয়তো যদি কিছু হয়ে থাকে সেটা বের হয়ে যাবে। কিন্তু বিসিবির ক্ষেত্রে আমরা আশা করবো যে এরকম কিছু আসলে হয়নি, বিপিএলের ক্ষেত্রে কিছু আসলে হয়নি, সেই জন্যই হয়তো সামনে আসছে না। কিন্তু যেহেতু একটা ক্লিন ইমেজ রাখতে হবে, সেখানে স্বচ্ছতার ক্ষেত্রে এই এক্সপ্রেশনগুলো দেওয়া উচিত যে এখানে আসলে এটাই খেলার পার্ট ছিল, এটাতে অন্য কোনো সন্দেহের কিছু নেই, এই জিনিসগুলোও কিন্তু এক্সপ্লেনেশন করে দেওয়া উচিত। তাহলে কিন্তু বারবার আসলে সন্দেহের বিষয়টা আসে না এবং আমাদেরও এই জিনিসটা নিয়ে আলোচনা করতে হয় না। তবে আমরা কিন্তু কোনোভাবেই বলতে পারবো না যে 2012 সালে যে ইনসিডেন্ট হয়েছিল, ঢাকা গ্লেডিয়েটর্সকে নিষিদ্ধ করা হয়েছিল, নাসির জামশেদ, আশরাফুল, তাদেরকে ফিক্সিংয়ের দায়ে কিন্তু অনেক নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে। সেই হিসেবে কিন্তু বিপিএলের যে কালিমাটা আছে সেটা কিন্তু বিপিএলের গত কয়েকটা আসরে খুবই ভালো আয়োজন হয়েছে, হয়তো বা সেখানে অনেক সীমাবদ্ধতা ছিল, সেখানে সব কিছু পূরণ করা যায়নি, মানে একদম 100% কমপ্লিট একটা টুর্নামেন্ট হয়তো বা আয়োজন করা যায়নি। কিন্তু বিপিএল কিন্তু অনেকাংশে ওই কালিমাটা কিন্তু পিছনে ফেলে এসেছিল। আমরা কোনোভাবেই চাইবো না বিপিএল আবার একই কালিমা নতুনভাবে যুক্ত হোক। এরকম কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, এখন কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, কিন্তু এর মধ্যে কিন্তু লিজেন্ডস লিগও চলছে বেশ কয়েকটা। এর মধ্যে নতুন একটা লিজেন্ডস লিগ আসছে, লিজেন্ডস 90। এই টুর্নামেন্টে বাংলাদেশে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে আসলে দেখা যাবে খেলতে। তবে সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো এই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। যদি আপনি ডিটেলসটা বলেন। সাবেকদের কথা বললেন, সাবেক কিন্তু রিসেন্টলি সাবেক হয়েছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান, আর তারা দুইজনই কিন্তু মানে বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে গিয়েছেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলছেন না, রিসেন্টলি বিপিএলের মাঝখানে কিন্তু তামিম ঘোষণা দিয়েছেন তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না। আর সাকিবও কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা মোটামুটি শেষই করে ফেলছেন। তার এই ঘটনাগুলো আসলে সবাই জানে যে কী হয়েছে, তিনি দেশে আসতে পারছেন না, তিনি এখন দেশের বাইরে যেগুলো খেলছেন। এখন যেটা আসলে দর্শকদের জন্য একটা মানে মজার বিষয় সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা লিজেন্ডস 90 যেটার কথা বলছিলেন, সেখানে এই টুর্নামেন্টে দুই টিমের রয়েছে। তাদেরকে হয়তো আমরা গত বিপিএলের পরে আবার একই সাথে একই মাঠে দেখবো খেলতে, একই টিমের না হলেও একই মাঠে দেখবো খেলতে। সো এখানে
আরেকটা বিষয় রয়েছে বিগ বয়েস, যেখানে তামিম ইকবাল খেলবে, সেখানে কিন্তু তার সঙ্গী রয়েছেন আব্দুর রাজ্জাক, তাকে আমরা নির্বাচক হিসেবে চিনি, এবং তিনি কিন্তু রেগুলার লেজেন্ডস লিগ যেটা হয়ে থাকে সেটা কিন্তু খেলে থাকেন, সেখানে কিন্তু তিনি ভালো পারফর্ম করে থাকেন। এবং দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন সাকিব, এটা এখন পর্যন্ত কনফার্ম রয়েছেন। এবং মোহাম্মদ আশরাফুল, তিনি কিন্তু এখন রংপুরের কোচ, ইভেন কমেন্টেটর, অ্যানালিস্ট, তিনিও কিন্তু গুজরাট স্যাম আর্মি নামের একটা টিমে সেখানে কিন্তু খেলবেন। বিপিএলে হয়তো সাকিব এবং তামিমের লড়াইটা তারা দর্শকরা মিস করেছে, কিন্তু এইবার লেজেন্ডস 90-তে হয়তো তারা আবার এই লড়াইটা ফিরে পাবে যদি খেলে থাকেন। কিন্তু আমরা কিন্তু আগেই কথা বলেছিলাম যে ইউএসের একটা লিগে তাদের একসাথে খেলার কথা ছিল, কিন্তু ইউএসএর এনসিএল, হ্যাঁ এনসিএল যেটা, সেখানে খেলার কথা ছিল। সাকিব কিন্তু খেলেছিলেন, কিন্তু তামিম আসলে শেষ পর্যন্ত খেলেনি। এবার তামিম ইনস্টাগ্রামে নিজেই বলেছেন যে তিনি এই লিগটা খেলবেন, সো মোটামুটি ধরায় যায় তিনি ইনজুরি না থাকলে তিনি খেলবেন। এবং সাকিবের বিষয়টা হয়তো আমরা দেখবো যে তিনি খেলছেন। সো আমরা কিন্তু সবসময় দেখি যে আপন মানুষরা অভিমানে দূরে সরে গেলে কিন্তু দীর্ঘ সময় দেখার সাক্ষাৎ যদি না হয়, তারপর কিন্তু হঠাৎ করে দেখা হলে সেই অভিমানটা কিন্তু ভেঙে যায়। আমরা হয়তোবা এই টুর্নামেন্টটায় হয়তোবা দেখবো যে সাকিব তামিমের অভিমানটা ভেঙেছে। এটা অনেক দিনের আশা আমাদের সবার, দর্শকদের যারা রয়েছেন বাংলাদেশি ক্রিকেটের ফ্যান সকলের আশা রয়েছে যে এই যেই দৌড়টা রয়েছে সেটা আসলে ভেঙে যাক, শেষ হয়ে যাক, এবং তারা আবার হাত মিলাক, বুকে বুক মিলিয়ে খেলুক। একসাথে খেলতে দেখতে পারলে তো আরও ভালো হতো, একসাথে না দেখতে পারলেও হয়তো একই মাঠে দুইজনের লড়াই দেখবো, তামিমের ব্যাটিং, সাকিবের বোলিং, একসাথে হয়তো তারা খেলবেন। এই আশা নিয়ে আসলে লেজেন্ডস লিগ 90-টা হয়তো সবাই দেখবে, সবাই চাবে যে এই টুর্নামেন্টে দুইজনই খেলুক। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দর্শক, ক্রিকফ্রেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।